বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি জানতে চেয়েছেন বর্তমানে ৩ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা উপদেষ্টারা পদত্যাগের বিষয়। আমি আপনাকে স্পষ্ট করতে চাচ্ছি যে এই ৩ জন বৈষম্যবিরোধী আন্দোলন যারা ছাত্রদের পক্ষ থেকে এসেছে তাদের নামে ইতিমধ্যে বিভিন্ন টক শোতে সাংবাদিকরা বিভিন্ন আপনার ব তদবির বাণিজ্যের কথা বলেছেন এবং এমনকি সাংবাদিক ইলিয়াস তিনি বলেছেন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণও আছে, অডিওর প্রমাণ বা সেইগুলো। তাই আমি মনে করি যে তাদের যেহেতু এরকম বদনাম আছে, পাশাপাশি তারা একটা দল গঠন করতে চায়। অবশ্যই তারা দল গঠন করলে আমি এবং আমাদের দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একাধিকবার বলেছে যে তাদের স্বাগতম জানানো হবে, অভিনন্দন জানানো হবে। কিন্তু রাষ্ট্রীয় ভাবে সুযোগ সুবিধা নিয়ে যে কাজগুলো করতেছে এটা মোটেও সমীচীন নয়। এরপরে আপনারা দেখেছেন যে আপনার ডক্টর ইউনূস সাহেব যিনি প্রধান উপদেষ্টা তিনি গতকালকে সেই সাক্ষাৎকারটা বের হয়েছেন। সেই সাক্ষাৎকারে যেটা উনি বলেছেন, বিদেশে গিয়েছিলেন সেইখানে উনি ইঙ্গিত দিয়েছেন যে ছাত্ররা যদি দল করে তাহলে ভালো করবে। আমি বলেছি ছাত্রদেরকে দল করতে, তারা বলেছে যে আমরা তো আসন পাবো না একটাও। আমি বলেছি না, তোমরা আসন পাবা, তোমাদের জনপ্রিয়তা আছে। তাতে এখানে এই উপদেষ্টাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবেরও এখানে কিন্তু কিছুটা নিরপেক্ষতা হারাচ্ছেন। কিছুটা বললেও ভুল হবে। যদি এইটা দলই হয়, সেই দল যদি নির্বাচন করে তাহলে তো ওনার সেই নির্বাচনও কি ওনার সহযোগিতা থাকবে কি না, এই দলে ওনার অবস্থান কি হবে, এটাও কিন্তু একটা বিতর্কিত বিষয় এবং সন্দেহের ব্যাপার। তাই আমি মনে করি যে ইতিমধ্যে মানুষ যে আশা ভরসা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছিলেন, বিশেষ করে আপনার বেসরকারিভাবে ১৫০০রও অধিক শহীদ হয়েছেন এবং ৫০,০০০ আহত হয়েছেন যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। তারা কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছিলেন। তারা দেখেছিলেন যে তাদের যে সুবিধাগুলো পাবে সেগুলা তাদের চিকিৎসা হচ্ছিল না, তাদের কোনো কিছু সুযোগ সুবিধা দিচ্ছিল না। তারা আন্দোলনে আসার পরে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা তারা তখন তাদের সহযোগিতায় এসেছে। এর আগে কিন্তু তাদের সুবিধাগুলোই দেখেছে, তারাই বিভিন্ন কিছু করতেছে এটা সেটা। এবং আপনারা কিন্তু আরও কিছু প্রমাণ পেয়েছেন যে এই ছাত্ররা আন্দোলন করেছিল যে ৩৫ বছর বয়স লাগবে চাকরির ক্ষেত্রে, কারণ ৩০ বছর পড়াশোনায় নাকি চলে যায়। সেখানে সরকার অনেক কিছু পরে ৩২ বছর করেছে, সেটাও তারা এটা মেনে নিতে পারেনি। অথচ আজকে ২১ বছরের সুপারিশ করেছে এমপি মন্ত্রী হওয়ার জন্য। সেখানে এরা বলতেছে না, ১৮ বছর হলেই তারা এই নির্বাচনে এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে, হতে পারবে। তার মানে কি, এখানে কি আমরা জানি যে ইউনিভার্সিটি যাইতেই আপনার ২১ বছর ২২ বছর লেগে যায়, সেখানে ১৮ বছরে তো ইউনিভার্সিটিতে যেতে পারে না, কলেজে থাকে। তাহলে কি বাংলাদেশে এরা মেধাশূন্য করতে চায়? এবং এরা কি চায় যে ছাত্ররা সব রাজনীতিতে আসুক এবং রাজনীতি লাভজনক এবং লোভনীয় এই সুযোগ সুবিধা কি এগুলো কি দেখাচ্ছে? আমরা এই বাংলাদেশকে যদি মেধাশূন্য করতে চায়, ইউনিভার্সিটিগুলোকে যদি মেধাশূন্য করতে চায় এবং ভালো মেধাবীরা যদি তৈরি না হতে পারে, তাহলে যদি এর আগেই তাদেরকে রাজনীতিতে নিয়ে আসে, এটাও আমার কাছে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র মনে হচ্ছে। এটাও সমীচীন না। তাই সর্বশেষ আমি যেটা বলবো যে আপনি যেটা জানতে চেয়েছেন যে তাদের পদত্যাগের ব্যাপারে, তারাও কিন্তু স্পষ্ট করেনি যে তারা পদত্যাগ করবেন এবং বলেছেন যে আমরা তো এখনও বলিনি। তবে একজন উপদেষ্টা রেজওয়ানা উনি বলেছেন, রেজওয়ানা, যে অবশ্যই রাজনীতি করতে গেলে তাদের পদত্যাগ করতে হবে। তবে জনগণের কাছে স্পষ্ট যে জনগণ চেয়েছিল বাজার দর নিয়ন্ত্রণ, এরপর আইনশৃঙ্খলা ঠিক থাকবে, আমলাদের পরিবর্তন হবে, যারা খুনি যারা এটার সাথে জড়িত তাদের বিচার হবে, তারা গ্রেপ্তারে আসবে, এরপর মনে করেন সুশাসন সুনীতি হবে এবং এই যে সিন্ডিকেট আবার সন্ত্রাস দখল চাঁদাবাজ এগুলো আপনার সব কিছু নিয়ন্ত্রণ করবে এই সরকার। কিন্তু সেইটি কিন্তু করেনি। তারা মনে করেন সংস্কার বলে সব কিছুকে এড়িয়ে যাচ্ছে, বরঞ্চ কোনো একটা দলকে বলতেছে তারা
চাঁদাবাজি সন্ত্রাসী করতেছে, অথচ এই দায় দায়িত্ব তাদের, সেই দল তো আর ক্ষমতায় নাই। তারাও বারবার বলতেছে তাদের বিচারের আওতায় আনেন, তাদের গ্রেপ্তার করুন এবং কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এটা আমার কাছে অনেক বিষয়গুলোই পরিকল্পিতভাবে তারা ষড়যন্ত্রের মতো, বা তারা তাদের দলকে প্রতিষ্ঠিত করার পরে নির্বাচন দেবে, এরকম একটা অবস্থান। যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না হবে তারা নির্বাচনে জয়লাভ করবে না, ততক্ষণ পর্যন্ত এটা চালাতে পারে। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক এবং জাতির জন্য কলঙ্কিত। এবং এই ছাত্ররা উচিত ছিল তারা এই দেশের প্রেমিক কাজগুলো করে, জনগণের জন্য কাজগুলো করে তারা একটি ভয় থাকতো রাজনৈতিক দলগুলোর জন্য, তারা ফিরে যাওয়া উচিত ছিল। কিন্তু তারা যে জিনিসগুলো করেছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছে যে কখনো আর এরকম যে এই আন্দোলন সংগ্রাম করে কিছু হতে পারে, এই ভয় ভীতিগুলোকেও উপেক্ষা করবে লোকজন। তাই আমি দেখতেছি যে তারা এখন পর্যন্ত সেই দোসর আওয়ামী লীগের তাদের বিভিন্ন জায়গায় রেখেছে, সেই অ্যাকশনে যায়নি। এইটা পুলিশ বলেন, আপনার অন্য অন্য জায়গায় বলেন, এরকম রেখেছে। যেমন বন্দরের, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান 500 কোটি টাকার দুর্নীতি, তাকে এখন পর্যন্ত চেক করেনি এস এম মনিরুজ্জামান। আবার আপনার গণপূর্তে দেখলাম 16 জনের নামে মামলা হয়েছে, গ্রেপ্তার নাই, আপনার তাদেরকে ধরার কোনো উদ্যোগ নাই। তারা শুধুমাত্র সংস্কারের নাম দিয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্নীতিবাজ তাদেরকে রাখতেছে, এইটাই তাদের করতেছে। ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে এখান থেকে ফিরে আসতে হবে।